আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, নিটোল টাটা একুশের রাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পীযূষ বন্দ্যোপাধ্যায়। আজকে 7ই জুন, 6 দফা দিবস, বাঙালির মুক্তি সনদ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, একুশের রাতের আলোচনা হবে আজকে যেটা নিয়ে, তার বিষয়বস্তুটি হচ্ছে 6 দফা বাঙালির মুক্তি সনদ। এটি আমার কথা নয়, এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই কথা। এটি নিয়ে আজকে আলোচনা হবে। তার আগে আমি একটু ছোট্ট দেই, আপনাদেরকে ইনফরমেশন দেই। সেটি হচ্ছে যে একুশের টেলিভিশন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি নতুন বাঁকে পৌঁছলো। সেটি হচ্ছে যে একটি নতুন আঙ্গিকে, নতুন কলাকৌশলী বলবো না, নতুন যে টেকনোলজিক্যাল ব্যাপারগুলো আছে সেটাতে আমরা আজকে থেকে যাত্রা শুরু করলাম। বলা যেতে পারে একুশে টেলিভিশন গত 25 বছর ধরে যে আঙ্গিকে চলে এসছে, সে আঙ্গিকটি আজকে এই মুহূর্ত থেকে, এই অনুষ্ঠান থেকেই পরিবর্তিত হচ্ছে। এবং যেভাবে আপনারা আমাদেরকে 25 বছর ধরে প্রায় অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের সাথে থেকেছেন, আশা করি এই নবযাত্রায়, নব আঙ্গিকের যাত্রায় আপনারাও আমাদের সাথে আগামীতে থাকবেন। ধন্যবাদ। তার আগে আমরা আমাদের বিষয়বস্তুতে ফিরি। আমাদের আজকের নিটোল টাটা একুশের রাতের আলোচনার বিষয়বস্তু 6 দফা বাঙালির মুক্তির সনদ। আমি একটু ছোট করে প্রাথমিক কথা বলবো, তারপরে আজকে আমাদের যে দুজন সম্মানীয় আলোচক আছেন তারা তাদের আলোচনায় বিশদভাবে কথাগুলো বলবেন। আমি বলি যে মনে করিয়ে দেওয়ার জন্য 1966 সালের 7ই জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির জাতির স্বাধিকারের সনদ 6 দফা আন্দোলনের জন্যে ব্যাপক হরতাল হয়েছিল। সেগুলি কেন হয়েছিল সেটিও আমাদের আলোচনায় আসবে, আজকে আলোচকরা বলবেন। সেদিন পাকিস্তানি বর্বর পাকিস্তানিদের লেলিয়ে দেওয়া, যারা ছিল তখন শাসকদের লেলিয়ে দেওয়া মানুষ, তারা কিন্তু গুলি চালিয়েছিল নির্বিচারে। সেই গুলিতে আমাদের এখান থেকে খুব কাছের তেজগাঁওয়ে বেঙ্গল বেভারেজের শ্রমিক সিলেটের মনোমিয়া, আজাদ এনামেল অ্যালুমিনিয়াম কারখানার শ্রমিক আবুল হোসেন ও নারায়ণগঞ্জ রেল স্টেশনের কাছে পুলিশের গুলিতে আরও 6 জন শ্রমিক সহ মোট 11 জন শহীদ হন। এটি হচ্ছে পত্রিকার মতে জানা। এর পেছনেও কেউ যদি শহীদ হয়ে থাকেন, তখনকার এটা গুম করে দেওয়ার একটা সংস্কৃতি ছিল পাকিস্তান সরকারের, সেটি আমরা আলোচনায় আনছি না। আমি পরবর্তীতে আমার আলোচকদের সাথে যখন কথা বলবো হয়তো আরও কিছু জিনিস আমি উল্লেখ করব। তার আগে একটু পরিচয় করিয়ে দিই। আমার ঠিক ডান পাশে আমাদের আজকে সম্মানীয় অতিথি আলোচক হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক। তারপরে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ। দুজনেই আপনাদের খুব প্রিয় মানুষ এবং দুজনকে দিয়ে আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠান 6 দফা বাঙালির মুক্তির সনদ। আলোচনার শুরুতে আমি বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক, তার কাছে যাচ্ছি 6 দফার প্রেক্ষিত এবং প্রেক্ষাপট নিয়ে একটু শুনবার জন্য, কথা বলবার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিহাসের প্রয়োজনে এবং বাঙালি জাতির যে উত্থান এবং 1966 সাল থেকে শুরু করে বিশেষ করে যে বাঘ ঘোরানো পাকিস্তানি রাজনীতির যে মোড় ঘোরানো যে পদক্ষেপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়েছিলেন, সে ব্যাপারে আজ আলোচনা করছি। আপনি প্রেক্ষাপটের কথা বলেছেন। দেখুন, 1947 সাল থেকে শুরু করে বাংলা ভাষা আন্দোলন এবং তার পরবর্তীকাল থেকে বাংলা পুরো পাকিস্তান এবং পাকিস্তানে যে সামরিক আধিপত্যবাদী শাসন চলছিল, যার ফলে বৃহত্তর জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী যে 56% তখনকার হিসাবে, তারা প্রতারিত হচ্ছিল সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, এমনকি সাংস্কৃতিকভাবে। আমাদের সেই উপলব্ধিটা অত্যন্ত জোরালোভাবে উপলব্ধি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তিনি তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের উনি সাধারণ সম্পাদক। সেখানে একটা সর্বদলীয় বিরোধী দলীয় একটা সম্মেলন লাহোরে অনুষ্ঠিত হবে। আমরা যারা সেই সময়কার ছাত্র আমরা জানি সেটা বোধহয় 1966 সালে ফেব্রুয়ারির 5 তারিখে বিরোধী দলীয় সম্মেলনটা ছিল। উনি পৌঁছলেন এবং সেখানে যাওয়ার পরে তিনি যে একটি 6 দফা, যেটাকে আমরা পরবর্তীকালে ঐতিহাসিক 6 দফা হয়, সেটা উপস্থাপনের চেষ্টা করলেন। কিন্তু বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়ে গেছেন না, তার মার্চ মাসে হয়েছেন। তখন আব্দুর রশিদ তর্কবাগিস আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং উনি সাধারণ সম্পাদক। কিন্তু পাকিস্তানি শাসক চক্র, এমনকি বিরোধী দলীয় তখনকার সকলে মিলে এটাকে অপোজ করা হলো এবং সেটা উপস্থাপনও করতে পারলেন না। বঙ্গবন্ধু তখন এই বয়কট করলেন, সেই সর্বদলীয় সভা বয়কট করলেন বিরোধী দলের, করে লাহোরে প্রেস কনফারেন্সের মাধ্যমে সিনপসিস প্রচার করলেন যে কি উনি উত্থাপন করতে চেয়েছিলেন। উনি সেখান থেকে এটা কি ঠিকই তখন ওই সময়ে 6 তারিখে, ফেব্রুয়ারি মাসের 6 তারিখে সেটা 6 তারিখে বিচ্ছিন্নতাবাদের একটা অভিযোগ আনা হয়েছিল। এবং যখন এটা উপস্থাপন করলেন তখন শুধু আইয়ুব খান নন, পাকিস্তানের যিনি লৌহ মানব বলা হয়, এবং পাকিস্তানি শাসক চক্র, এমনকি বিরোধী দল এবং নবাব নসরুল্লাহ খান নবাবজাদা, যিনি আওয়ামী লীগের পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, তিনিও এটার বিরোধিতা করলেন। এবং পাকিস্তানের যে পূর্ব পাকিস্তানের যে গভর্নর মোনায়েম খান ছিলেন, তারা তো এত হুঙ্কার ছাড়লেন যে প্রয়োজনবোধ অস্ত্রের ভাষা তারা প্রয়োগ করবেন, আইয়ুব খান সহ। বঙ্গবন্ধু তো 11 ফেব্রুয়ারি মাসে উনি 11 তারিখে চলে আসলেন ঢাকাতে, এসে বিস্তারিতভাবে উনি এটাকে ব্যাখ্যা দিলেন। এই যে বঙ্গবন্ধুর যে 6 দফা, এটা আসলে আমরা এটাকে একটা মুক্তির সনদ বলি। কেন বলি? আপাতত 6টি দফা, অর্থাৎ প্রদেশগুলোকে পরিপূর্ণ স্বায়ত্ত সাধন দিতে হবে পূর্ব পাকিস্তান সহ, এবং শুধু তাই নয়, একমাত্র পররাষ্ট্রনীতি এবং ডিফেন্স, প্রতিরক্ষা, এই দুটো ছাড়া সবগুলোতে দিতে হবে, সবগুলোই থাকবে প্রদেশগুলোদের হাতে। মূলত এটা দেখা যায় 6টি, এবং তাদের মিলিটারি থাকবে, তাদের নিজস্ব ইকোনমিক উপার্জন, যেটা পূর্ব পাকিস্তানি প্রদেশ হবে সেটা তারা করবে। পূর্ব পাকিস্তান থেকে কোনো অর্থ যেতে পারবে না। পূর্ব পাকিস্তানে যা উৎপাদন হবে বা উপার্জন হবে তার সবগুলো ব্যয় করতে হবে পূর্ব পাকিস্তানে। এই যে 6টি ধারা, দফা, এই দফাগুলো মূলত মনে হলো যে একটা বিচ্ছিন্ন মনে হলো, মূলত এই 6 দফা উত্থাপনের মাধ্যমে, এবং এটা নিয়ে যে ক্যাম্পেইন পরবর্তীতে শুরু হলো, এবং তার বেশিরভাগ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে কাটালেন তারপর থেকে, এটা মূলত 1 দফার আন্দোলনের একটা সতিকার সৃষ্টি করলো। কারণ এই 6 দফা আন্দোলন থেকে বাঙালি জাতীয়তাবাদী যে স্পৃহা, মানুষের আত্মন্বেষণ বাঙালির, এবং ডিসপ্যারিটি পশ্চিম ও পূর্ব পাকিস্তানের, সেগুলো সামনে উঠে আসলো। এই জায়গাটাতে একটু আমি এর কাছে আসবো। ডক্টর জামালউদ্দিন আহমেদ ডিসপ্যারিটি শব্দটা ব্যবহার করেছেন, এবং 6 দফার ব্যাপারটি কিন্তু অর্থনৈতিক ব্যাপারটি কিন্তু মূলত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা জানি, এবং সেখানে শোষণের কথা বলা হয়েছে, এবং পাকিস্তানের বিগ বিজনেসম্যানদের আমাদের রক্ত চুষে নেওয়ার কথাটি কিন্তু বঙ্গবন্ধু তার আছে, পুস্তিকাতে আছে। আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি যে পুস্তিকাটি প্রকাশিত হয়েছিল, সেখানেও কিন্তু এই কথাগুলো আছে। এই ব্যাপারে একটু বলি। শোষণ। ধন্যবাদ আপনাকে। এটা একটা, আপনার যখন 6 দফা দেওয়া হয়, 6 দফাটা মূলত অর্থনৈতিকভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে বঙ্গবন্ধুর মূলত টার্গেট ছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য, যে কথাটা হারুন আহমেদ সাহেব বলছিলেন, উনি সাংবাদিক সাহেব যেটা বলছেন এটা হিজ রাইট, এবং সেই পয়েন্ট থেকে কিন্তু আপনার ইকোনমিক এরিয়াতে ডিসপ্যারিটির একটা ইন্ডেক্স বাইর করা শুরু হলো। এখানকার আমাদের বাংলাদেশি যে অর্থনীতিবিদরা ছিলেন, প্রফেসর রহমান চৌহান, আনিসুর রহমান, তারপরে আরও নাম আনতেই হয়, হ্যাঁ নাম আনতে হয়, না আনলে এনারা তখন বঙ্গবন্ধু
তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে এই বিষয়গুলো তোমরা এগুলোতে রেডি করো। তখন পাকিস্তান এই যে বিআইডিএস, যেটা এখনকার বিআইডিএস গবেষণাগার রাষ্ট্রীয় স্পন্সর, সেটা কিন্তু ওয়েস্ট পাকিস্তানে এটা অবস্থিত ছিল। এনারা ওখানেও কাজ করছেন। কাজ করার মধ্য দিয়ে তারা বাইর করছে যে পশ্চিমা 22 পরিবারের যে শোষণ, সেই শোষণে আদমজি, ইস্পাহানি, বাওয়ানি এই সমস্ত কোম্পানিগুলো যে বাংলাদেশে আপনার শিল্পগুলোকে দখল করে রাখছে, তখন বাঙালিদের কোনো মালিকানা ছিল না এগুলোতে। বঙ্গবন্ধু এই পয়েন্টটা তুলে ধরছেন। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উনি বললেন যে এটা হলো আমাদের অর্থনৈতিক মুক্তির একটা ভিত্তি 6 দফা। সেই 6 দফার সাথে এটার সাথে জড়িত হলো কারা? তখন এখানকার শ্রমিক সমাজ, যেমন ধরেন তেজগাঁ, আদমজি, গোড়াশাল, ডেমরা, পোস্তগোলা, খালিশপুর খুলনা, বারকুণ্ড চট্টগ্রাম, এই সমস্ত আমাদের যে সমস্ত শিল্প এলাকাতে এই ইন্ডাস্ট্রিগুলোতে যারা বাঙালি যারা কাজ করত, তাদের সাথে এদের মধ্যে একটা ডিসপ্যারিটি ছিল এবং তাদের প্রতি বৈষম্যমূলক একটা আচরণ চলতেছিল। এবং এই তখন ধরেন আপনার আজকের যে সোনালী ব্যাংক, এটা ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটা কিন্তু পশ্চিমা ব্যাংকের মালিক ছিল তারা, বা ব্যাংক অফ ভাওয়ালপুর, এবং ওই দেশের যতগুলো ব্যাংক আছে সেগুলা পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। সেই যে তাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পুরা পশ্চিমাদের নিয়ন্ত্রণে ছিল, তারপরে ব্যাংক ছিল তাদের নিয়ন্ত্রণে, তারপরে আপনার এই যে এখনকার যে আইসিবি, এটাকে বলা হয়তো তখন অন্য একটা নাম ছিল, পাকিস্তানিরা এটা রুল করত। শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, এগুলার যে লোনের টাকাগুলা, ইভেন এগ্রিকালচারাল ব্যাংকও আপনার ওখানে কিন্তু তারা এটাকে পরবর্তীতে এই 6 দফার প্রেশারের পরে এগুলা কিন্তু আস্তে আস্তে বাঙালিদেরকে কিছু কিছু দেওয়া শুরু করলো, লোনগুলো দিতে থাকে। কিন্তু ওই সময় আপনার অর্থনৈতিক যে মুক্তির দাবি বঙ্গবন্ধুর, রাজনৈতিক এবং অর্থনৈতিক, একদিকে সামরিক শাসন দিয়ে তারা রাষ্ট্রের কেন্দ্রীভূত ক্ষমতা দখল করে রাখছে, আইয়ুব খান মার্শাল দিয়ে 8-9 বছরের মতন ছিল, তারপরে তার আগেও মার্শাল ছিল, এর আগে পরবর্তীতে ইয়াহিয়া খান আইসা ধরল। এই যে বিষয়গুলা এর মধ্যে দিয়ে আসলো যে 70-এর যে ঘূর্ণিঝড়, সেটা তো আসছি। আপনি যেটা বলতে যাচ্ছেন যে 6 দফাটা শোষণের মুক্তি, শোষণ থেকে মুক্তি, শোষণের মুক্তি থেকে একটা ম্যাগনা কাটা নিয়ে আমি আবার একটু হারুন সাহেবের কাছে আসি। ম্যাগনা কাটার একটু ভূমিকা যদি আমরা দেই, যে লন্ডনে মানে ইংল্যান্ডে ম্যাগনা কাটা ইংল্যান্ডের রাজাদের স্বৈরশাসন বন্ধ করেছিল। আমি তো মনে করি যে 6 দফা ম্যাগনা কাটার চাইতে বড় কিছু ছিল। শুধু শাসন বা শোষণ বন্ধ করেনি, একই সাথে মুক্তির নির্দেশনাও তো ছিল সেখানে, এবং সেই নির্দেশনার মধ্যে কিন্তু ধরাই ছিল যে নিজস্ব শোষণ বন্ধ করা, নিজস্ব ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে একটি ধর্মনিরপেক্ষ জাতি রাষ্ট্রের উত্থানের পথ তৈরি করেছিল। তাহলে কি বলবো না যে এটা ম্যাগনা কাটার চাইতে বড় ছিল? নিঃসন্দেহে 6 দফা একটা মুক্তির সনদ তো নিঃসন্দেহে, এবং এটাকে ম্যাগনা কাটা না বলার কোনো কারণও নেই। কারণ এই 6 দফার ভিত্তিতে যে একটা গণ আন্দোলন সৃষ্টি হলো, এবং আমার স্পষ্ট মনে আছে তখন 6 দফার জাস্ট কদিন পরে সোনার বাংলার শ্মশান, কেন এটা 69-এর আন্দোলন, 70-এর নির্বাচনের আগে, সেটা আমি আসছি যে জামাল সাহেবকে ঠেকালাম আমি এই জন্যে বিনয়ের সাথে। আমি শুধু বলি আপনাকে, বাংলাদেশে বঙ্গবন্ধু যখন এসে আওয়ামী লীগের 6 দফা পেশ করলেন, তখনও কি সেটি খুব গৃহীত হয়েছিল? বঙ্গবন্ধু কিন্তু এটি তখন তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর সাথে ছিলেন। চট্টগ্রামের ছাত্রলীগের এখানে একটা ভূমিকা আছে। 6 দফা কিন্তু ঢাকায় ঘোষণা করতে পারেন নাই। আমি সেটাই বলতে যাচ্ছিলাম। আপনি শ্রমিকদের কথা উল্লেখ করেছেন, ছাত্রলীগের, ছাত্র সমাজের একটা ভূমিকা আছে বলে আমি মনে হয় হারুন হাবিব ভাই আপনাকে থামালাম। না, কোন জায়গাতে এই বঙ্গবন্ধু যে 6 দফা বঙ্গবন্ধু কিন্তু ঢাকায় ঘোষণা করতে পারেন নাই, উদিন আওয়ামী লীগ দেয়ার ওয়াজ এ ডিফারেন্স অফ অপিনিয়ন। না, সেটা নিশ্চয়ই ছিল, কিন্তু যেহেতু আমি ছোট করছি না আওয়ামী লীগের তখনকার নেতৃত্বকে, কিন্তু বলুন প্লিজ। কিন্তু আমি যে কথাটা বলতে চাই 6 দফা নিয়ে, যে এই 6 দফাটার যে দফাগুলো ছিল, সেই দফাগুলো আমরা জানি যে বঙ্গবন্ধু ওখান থেকে আসার পরে 1 মার্চ উনি আওয়ামী লীগের সভাপতি হলেন, এবং তাজউদ্দিন সাহেব উনি সাধারণ সম্পাদক হলেন। তারপর থেকে একটা ব্যাপক ধরনের
প্রচার মানে সারা দেশে একটা প্রচারের ব্যবস্থা হলো, এবং সে প্রচারটা এতটাই শক্তিশালী হলো যে মানুষ উপলব্ধি করতে চেষ্টা করলো। এবং এর মধ্যে আরেকটা হলো যে 1965 সালে একটা যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল, সেটাকে নিয়ে এটাও একটা এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হলো। কিন্তু এর থেকে আরেকটা বড় জিনিস যেটা হলো, এই 1965 সালের যুদ্ধে পুরো পাকিস্তান যে প্রতিরক্ষাগত দিক থেকে একেবারে নাজুক অবস্থায় আছে, এটা বঙ্গবন্ধু প্রমাণিত হলো, এবং বঙ্গবন্ধু এটাকে জনসাধারণের উপরে করলেন। এবং উনি বললেন যে আজ যদি ভারত কোনোভাবে পূর্ব পাকিস্তান আক্রমণ করতো, তাহলে আমরা কি আছে আমাদের, মানুষ সেটাকে উপলব্ধি করলো। অর্থাৎ এই 6 দফার মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী সত্তার যে স্ফোরণ 1952 সাল থেকে আমরা দেখছি তারা এগিয়ে আসছে। এখানে অর্থনৈতিক বৈষম্য এবং বাঙালিদের পদানত করা, এমনকি শুধু তাই নয়, বাংলাদেশে যে দ্রব্য উৎপাদিত হয় অর্থাৎ পূর্ব পাকিস্তানে তখনকার দিনে পাট, নিউজপ্রিন্ট সবগুলো বিতরণ হয় ওখান থেকে। এই পুরো ব্যাপারগুলো বঙ্গবন্ধু এমনভাবে আনলেন, আমি প্রফেসর সাহেবের সাথে একদম একমত যে এই 6 দফা তৈরি করতে বড় বড় অর্থনীতিবিদরা যারা রহমান সোবান, তারপরে আনিসুর রহমান শুরু করে আরও অনেকেই, তাদেরকে ডেকে বঙ্গবন্ধু নিয়ে একটা যৌথ মত নিয়েই কিন্তু এই জিনিসটা করা হয়েছিল। এবং এটার একটা ফলশ্রুতি দাঁড়ালো যে এই 6 দফা যখন আস্তে আস্তে এগোতে শুরু করলো, আন্দোলন শুরু হলো, বঙ্গবন্ধুকে মাসের পর মাস, দিনের পর দিন এক মামলা থেকে বাদ দিয়ে আরেক মামলায়, এমনকি পাকিস্তান নিরাপত্তা আইনও তাকে, আমি তো বলছি যে নিউজ পেপারে মিডিয়াতে পর্যন্ত তাকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়েছে। এবং আইয়ুব খান বলেছিলেন, আমি এই প্রেক্ষিতে একটু আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে আইয়ুব খান বলেছিলেন যে আমি অস্ত্রের ভাষায় শেখ মুজিবের 6 দফাকে বন্ধ করবো। আর বঙ্গবন্ধু বলেছেন আমি আন্দোলনের মাধ্যমে আমি আইয়ুব খানের অস্ত্রকে ঠেকাবো। এবং এই 6 দফাটা এমনভাবে এগিয়ে যায় যে গণমানুষের যে পাকিস্তানিদের প্রতি এই প্রত্যেকটা ইস্যুকে সামনে এগিয়ে নিয়ে আসে, এবং তার ফলে এমন একটা পর্যায়ে দাঁড়ায় যে আমরা দেখি 1968 সালে বঙ্গবন্ধুকে জড়িয়ে আমাদের শীর্ষ যারা সামরিক বেসামরিক লোকজন আছেন, যারা কর্মকর্তা, তা জড়িয়ে আগরতলা মামলা সেটা সৃষ্টি করা হয়। আপনি কিন্তু একটা জায়গায় বলছিলেন যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার তো একবার নয়, আমি এখানে একটু আপনাকে ধরিয়ে দিই, গ্রেপ্তার করার আগে বঙ্গবন্ধু কিন্তু 32 মাসে 32 দিনে 35টি জায়গায় কিন্তু 6 দফা নিয়ে মিটিং করেছে সারা দেশেই পাড়ায় বলা যেতে পারে। তাড়াহুড়ো করে তিনি করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় জানতেন তিনি তাকে গ্রেপ্তার করেন। এবং সেই সঙ্গে তার আওয়ামী লীগের অন্যান্য কর্মী যারা ছিলেন, নেতা যারা ছিলেন, তারাও ব্যাপকভাবে সারা দেশে প্রচার অভিযান চালিয়েছেন। জামাল ভাই, আপনার কাছে আবার আসি, অর্থনীতির ব্যাপারটা একটু শুনি। কারণ আসলে তো যে রেভান সোবানের কথা বললেন, প্রফেসর আনিসুর রহমানের কথা বললেন, এই যে বড় বড় অর্থনীতি বিষয়ক পণ্ডিতদের নিয়ে তিনি কিন্তু কাজ করেছেন। বঙ্গবন্ধু আপনার সে জাতির পিতা তো এমন হয় নাই। হি ওয়াজ এ বেস্ট ম্যানেজার এট দ্যাট টাইম। কীভাবে ছাত্রদেরকে একটা, এদের সাথে সরাসরি তাদের যোগাযোগ ছিল, ছাত্র নেতাদের সাথে উনার, শ্রমিক নেতাদের সাথে আলাদা যোগাযোগ ছিল, শিক্ষক নেতাদের সাথে আলাদাভাবে যোগাযোগ ছিল, বুদ্ধিজীবীদের সাথে আলাদা যোগাযোগ ছিল, সাংস্কৃতিক কর্মী যারা তাদের সাথে আলাদাভাবে যোগাযোগ ছিল, সাংবাদিকদের সাথে আলাদাভাবে, এদেরকে প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু তাদেরকে ইন্সপায়ার করছে। উনি মানে হি ওয়াজ জাস্ট যে হেমিলনের বংশীবাদকের মতন, আপনার চতুর্দিকে লোকজনকে আপনার যেভাবে অর্গানাইজ করেছেন। আপনি কি মনে করেন না যে 6 দফা অর্থনৈতিক শোষণ নিপীড়নের বিরুদ্ধে একটি বিরাট হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে, বিরাট হাতিয়ার হিসেবে দাঁড় করাতে পেরেছেন? এবং সেটা পারলেন কীভাবে? পরবর্তীতে দেখা গেছে যে 70 সালে যে নির্বাচন সোনার বাংলা শ্মশান কেন, যেটা আপনি বলতে পোস্টার বেরিয়েছিল, সেখানে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানে যে সমস্ত পার্থক্য দেখানো হয়েছে। আমরা কাগজ তৈরি করি কর্ণফুলী পেপার মিলে, সেই কাগজ আমাদের এখান থেকে যায় ওই দেশে বিক্রি হচ্ছে, সেটা আমার দেশে দাম বেশি, ওই দেশে দাম কম।
ওই ওয়েস্ট পাকিস্তান আবার ফিরে এসে আমাদের এখানে দাম বেশি। আমার এখানে দাম বেশি হচ্ছে। তার মানে কি, এই যে ইকোনমিক ফ্রন্টে উনি দিবায়ে উনি যেভাবে দাঁড় করাইছিলেন, এটা একটা অনেকটা আর্কিটেকচাররা যে বিল্ডিং ডিজাইন করে, এখন আন্দোলনের যে ডিজাইনটা উনি ওই দিকে নিয়ে গেছেন। এবং সেখানে ছাত্র এবং শ্রমিক এদের দায়িত্ব ডেইলি রিপোর্টিং হতো, যদ্দূর ওনার আপনার এই যে ওনার যে আত্মজীবনী যদি আপনি সবাই এটার মধ্যে লেখা আছে, তারপরে আবার অন্যান্য হিস্ট্রি যতগুলো ডকুমেন্টেড হয়েছে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধের উপরে, সেই ক্ষেত্রে আপনার এগুলো কিন্তু ডকুমেন্টেড আছে। ছাত্র নেতাদেরকে এরিয়া ভাগ করে দিয়েছেন এবং কিভাবে কোন পরিস্থিতিতে কোথায় কি করবে না করবে পুরা জিনিস তাদেরকে এভরিডে তারা 32 নম্বরে যাইয়া ওনার কাছ থেকে ইনস্ট্রাকশন নিত। এই যে ইনস্ট্রাকশনটা, এটা কিন্তু বাস্তবায়নের জন্য জেলা লেভেলে মহকুমা, তখন তো জেলা ছিল 17টা, তখন কিন্তু মহকুমা যেগুলো ছিল প্রত্যেকটা মহকুমা লেভেলে থানা লেভেলের নেতৃত্বের সাথে লিঙ্ক ছিল। তখন কিন্তু আমাদের মতন এখন মোবাইল ফোন, আমি তখন একটু তথ্য ভুল দিয়েছি, সেটা আমি 32 দিনে 35 মিটিং, আসলে 35 দিনে 32টা মিটিং করেছিলেন তিনি সারা দেশে। আপনার উনি অর্কেস্ট্রেশন যেটা করছে সেটা কিন্তু আপনার ভেরি ভেরি সিস্টেমেটিক্যালি, এবং এটা ধরেন কম্পেয়ার করেন যদি আলজেরিয়ার মুক্তি সংগ্রাম বা কিউবা, তখনকার কিউবায় আপনার মুক্তি সংগ্রাম চলতেছিল, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশ সমাজতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দেশ, বিভিন্ন আলজেরিয়াতে আন্দোলন হতেছিল, এই যে পরিবেশ পরিস্থিতি এগুলো থেকে কিন্তু উনি আঁচ করতে পারছেন যে কিভাবে আমার মুভ করতে হবে। এবং সেই ক্ষেত্রে ইয়াং জেনারেশনকে হি অর্গানাইজেশনের মধ্যে দিয়ে, এবং এরা ডেডিকেটেড একটা ওয়ার্কফোর্স তৈরি হয়ে গেছে উইদিন শর্ট। আমি যে কথা বলছিলাম যে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, বর্তমান বাংলাদেশ, তখন যে নিউক্লিয়াসের কথা বলা হয়, নিউক্লিয়াস সৃষ্টি করেছেন, এবং সেখানে তাদের সাথে কন্টিনিউয়াসলি ওনার যে কমান্ডারগুলো যেগুলো ছিল, তারা ওই ছাত্রনেতাদের মধ্যে থেকেই তাদেরকে কাজ ভাগ করে দেওয়া হতো, এক এক কাজ কার কী কাজ তাকে ডিস্ট্রিবিউট করতে, এবং সে রিপোর্ট করতে, মানে উনি সেন্ট্রাল লিডার হিসেবে, এবং এটা প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশনের মতন উনি দাঁড় করেছিলেন। এই যে ধরেন 66 থেকে আরম্ভ করে আপনার 69, 68, 67, 68, তারপরে আপনার 69, তারপরে তো 70 আসিল। 70-এর আইসে যখন ইলেকশন দিল, ইলেকশনের সময় তখন আপনার যে ইস্ট পাকিস্তানের যে এই যে বোলা, বরিশাল, ওই সমস্ত অঞ্চলে, নোয়াখালীর অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে যে ঘূর্ণিঝড় হলো 1970-এর 12 নভেম্বর, হ্যাঁ 12 নভেম্বরে, সেটা ইয়াহিয়া খান হ্যাড টু কাম, বাংলাদেশে ভিজিট করতে আসতে বাধ্য হয়েছে। কিন্তু তারা ওই সময় তো ইলেকশনের ডেট অলরেডি ঘোষণা দিয়ে দিছে, তারপরে কিন্তু আপনার ইলেকশন হলো। ওই যে পরিস্থিতিটা, সেই প্রসঙ্গে আমি জানি একটু প্রসঙ্গে আমরা আসবো। 6 দফার পরে 66-র পরে 70, মাঝখানে আগরতলা মামলার কথা বলেছেন হারুন হাবিব। 6 দফার আন্দোলনে, মানে 6 দফা প্রণয়নের সময় তিনি যখন আওয়ামী লীগের মিটিংয়ে কি বলে কাউন্সিল অধিবেশনে পেশ করেছিলেন, আপনি যেটা উল্লেখ করেছেন হারুন হাবিব সাহেব, 18 মার্চ মাস 1966 সালে মার্চ মাসে, এবং 23 মার্চ আনুষ্ঠানিকভাবে লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে তিনি কিন্তু এটা ঘোষণা করলেন ফাইনালি। তখন কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা এটাকে পছন্দ করেন, এবং আওয়ামী লীগ থেকে তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল, পরবর্তীতে চলেই গেল তারা। এবং তাদের ভূমিকা পরবর্তীতে আপনি দেখেছেন 69-এর গণ আন্দোলন বা 71-এর মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাটা আরও স্পষ্ট হয়ে গেছিল। সেটি প্রসঙ্গে আসছি পরে। বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন যে আমি 6 দফার দেওয়ার পরে বলেছিলেন, আমি সাঁকো দিলাম স্বাধিকার থেকে, কোট আনকোট, সাঁকো দিলাম স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়ার জন্য। 1966 সালে কিন্তু তিনি কথা বলেছিলেন। এটা একটা ওয়ে ফরওয়ার্ড। এই ব্যাপারে একটু হারুন হাবিব। আসলেই তার আগে আমার মনে হয় আমরা একটা ছোট্ট বিরতিতে আসি, তারপরে কথাগুলো শুনতে ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা 21-এর রাত। আজকের বিষয় 6 দফা বাঙালির মুক্তির সনদ। আমরা এই ব্যাপারে কথা বলছি আজকে দুজন বিজ্ঞ আলোচকের সঙ্গে, স্টুডিওতে তারা এসছেন। আবার আমরা কথা বলবো একটা ছোট্ট বিরতির পর।
বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের আলোচনা সভায়। আজকের 21 রাতের আলোচনা সভা নিটোল টাটা 21 রাত। সেখানে আজকের বিষয় 6 দফা বাঙালির মুক্তির সনদ। কথা শুরু করেছিলেন হারুন হাবিব সাহেব। আপনি যথার্থই বলেছেন যে বঙ্গবন্ধুকে বলেছিলেন যে এটা একটা সাঁকো, যে সাঁকো আস্তে আস্তে স্বাধিকার থেকে স্বাধীনতা, স্বাধিকার থেকে স্বাধীনতা, এই সাঁকোটাই ৬৬-র যে 6 দফার সেই সাঁকোটাই আস্তে আস্তে 1969-70 হয়ে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এসেছে। এবং আমি আমার এটা বলতে অবশ্যই আমি মনে করি প্রফেসর নজরুল যে কথাগুলো বললেন, ডক্টর জামালউদ্দিন, ডক্টর জামাল সাহেব যে কথাগুলো বললেন, যে বঙ্গবন্ধু একটা পূর্ব পরিকল্পনা নিয়ে, মানে বাংলাদেশের স্বাধীনতার একটা এটা হঠকারীভাবে কোনো কিছু হয়েছে বলে মনে হয় না। সম্পূর্ণভাবে বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে, এবং যে নিউক্লিয়াসের কথা উনি বললেন সেটাও সত্য। অনেকেই পরবর্তীতে তারা বলেন যে নিউক্লিয়াসটা এককভাবে কেউ কেউ তারা করেছেন, কিন্তু যা কিছু ঘটেছে বাংলাদেশে, পূর্ব পাকিস্তানের মাটিতে, সব কিছুর নিয়ন্ত্রণ ভার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। এবং তার ফলে যেটা হয়েছে যে ছাত্র আন্দোলন চলেছে, শ্রমিক, আজকালকার দিনে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে মানে গণ আন্দোলনে বা কোন রকম সরকার বিরোধী বা অন্য কোনো ক্ষেত্রে শ্রমিকদের অনুপস্থিতিটাই খুব উল্লেখযোগ্য পাওয়া যায়। কিন্তু ৬৬ থেকে শুরু করে ৭০ পর্যন্ত দেখা গেছে যে শ্রমিক সমাজের একটা বড় ভূমিকা জামালউদ্দিন সাহেব বলেছেন এই কি বলে আমাদের যে অঞ্চলগুলোর কথা। হ্যাঁ, তো এখন বঙ্গবন্ধু এই যে 6 দফার সেতু বাঙালিদের হাতে তুলে দিলেন, সেই সেতুতে কিন্তু তাকে প্রতিবন্ধকতাও কিন্তু প্রচুর, তাকে শুধুমাত্র তাকে জেল জুলুম বা সম্মুখীন হতে হয় নাই, একই সাথে তাকে বিচ্ছিন্নতাবাদী তখনও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সাথে পূর্ববঙ্গের একত্র করার জন্যই একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে শেখ মুজিবুর রহমান এই 6 দফা দাবি দিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু দমবার পাত্র কখনোই ছিলেন না। তিনি ক্রমাগতভাবে 6 দফার প্রচার চালিয়ে গেছেন, তার অনুসারীরা চালিয়ে গেছে, এবং এর ফলে মন মানসিকতার দিক থেকে যে একটা প্রবল জাতীয়তাবাদী পূর্ববঙ্গীয় যে একটা চেতনাবোধ তৈরি হয়েছে, এবং এটা একটা খুবই শানিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালির যে আত্মহংকারের এবং আত্মবঞ্চনার যে প্রতিশোধ স্পৃহা, এটাও কিন্তু ফলে আমরা যদি আরেকটু এগোই, আপনি বলেছেন যে 1968 আগরতলা ষড়যন্ত্র মামলা যেটাকে বলি, সেখান থেকে সেটাও সিঁড়িরই আরেকটা ধাপ, এবং এখান থেকে আরেক দফা গণ আন্দোলন, গণ বিস্ফোরণও উপনীত হয়েছে, এবং সেখান থেকে 70-এর নির্বাচন, এবং যে নির্বাচনটা ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে গোটা পাকিস্তানে এই 6 দফার ভিত্তিতে। এবং এই 6 দফার ভিত্তিতে পাকিস্তানের যদি ইউনাইটেড থাকতো, সেখানে সংবিধানের নতুন করে প্রণয়ন করা হবে, তারও একটা কথাবার্তা চলছিল। কিন্তু আমি যে কথাটা এখানে স্পষ্টতই বলতে চাই সেটা হচ্ছে যে 6 দফা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বাঙালি জাতির যে মানে দীর্ঘকালীন যে বঞ্চনা, উপহাস এবং পদানত থাকার যে একটা আক্ষেপ, তার থেকে বাঙালি জাতিকে, অর্থাৎ পাকিস্তানের বৃহৎ সংখ্যক জনসংখ্যার মানুষকে বের করে আনার জন্য তিনি প্রণয়ন করেছিলেন। এবং এর প্রণয়নের মধ্যে যে তার রাজনীতিচিত এবং রাষ্ট্রনায়কোচিত এবং অর্থনীতি এবং সামাজিক যে পরিকাঠামোর যে বিষয়গুলো তিনি এনেছেন, সেগুলো কিন্তু পরবর্তীতে আমাদের জাতীয়তাবাদী আন্দোলন, আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা বড় মুখ্যম শক্তি হিসেবে দাঁড়িয়েছে। ডক্টর জামালউদ্দিন, আপনার কাছে আসি। আসলে যে প্রসঙ্গে আপনি কথা বলছিলেন এর আগেও, সে প্রসঙ্গগুলো আমি থামিয়ে দিয়েছিলাম, এই জন্য দুঃখিত। এই জন্য থামিয়ে দিয়েছিলাম যে আরও বিস্তৃতভাবে আপনি বলতে পারবেন বলে, সেই সুযোগগুলো সেটাই বলছি, আবার আপনাকে অনুরোধ করছি। আপনারা দেখেন যে বঙ্গবন্ধু যে কায়দায় মুভমেন্টটা স্ট্রাকচার করেছেন,
সেটা কিন্তু উনি একটা সিস্টেমেটিক ওয়েতে ছাত্র, শ্রমিক, শিক্ষক সর্বস্তরের জনগণকে, বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে, ছাত্র আপনি একটা সংগঠন, কথা বলেছিলেন একটু আগে, বঙ্গবন্ধুকে আপনি খুব বড় ম্যানেজার, বেস্ট ম্যানেজার বলেছেন। এই প্রশ্নটা আমি একটু আপনাকে করতে চাই। অর্থনীতিতে একটি কঠিন বিষয়, বিশেষ করে তত্ত্বের ব্যাপারটি যখন আসে, আমাদের মতো যারা একটু লেখাপড়া করি তাদের জন্য কঠিন বিষয়, আপনাদের জন্য সহজ। সেই বিষয়টিকে তিনি কিন্তু জনগণের দোরগোড়ায় নিয়ে গেছেন। আপনি বলছিলেন আন্দোলন করেছে শ্রমিক, আদমজির শ্রমিক, বাওয়ানির ছাত্র, শ্রমিক, টঙ্গী, Yes. এসব কথা বলেছেন তো। জি, এটা কি করে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে ওনার সাথে যারা কাজ করেছেন তখন। আমরা এখন পড়ে শুনতেছি, জানি, আমরা তো আর ওই সময় দেখি নাই। সেটা হলো যে ওনার যে স্টুডেন্ট লিডার যারা ছিল এরা বেস্ট ট্রাস্টেড ওনার ছিল। তারপর শ্রমিক নেতারা ট্রাস্টেড ছিল। এই তেজগাঁতে শ্রমিক নেতা ছিল রুহুল আমিন ভূঁইয়া, তারপরে আদমজির সাধু। এরা 7ই জুনে আপনার আদমজি থেকে আপনার যেভাবে আপনার আসছে, আপনার মিছিল আসছে, সেই মিছিল আপনার এই যে এখনকার মানে অনেক দূর, তারা ওখান থেকে অনেক দূর, তো এটা সেখান থেকে মিছিলে করে আসতেছে। সেই মিছিল আসিয়া রাস্তা বন্ধ হয়ে গেছে। তখন এসপি যে ছিল, সেই এসপি আইসে তখন কয়েকজনরে বললো যে এখন তো আমরা রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, এখন আপনারা এদেরকে, ওরা রাস্তা বন্ধ করে রাখছে, বসে রয়েছে, তারা রেস্ট নিতেছে, আবার আসবে। বললো যে না, আপনাকে ছাত্রনেতাদের কাছে আসছে যে আপনারা এদেরকে থামান, আমরা আপনাদেরকে হেল্প করব। এসপি রিকোয়েস্ট করতেছে তাদেরকে। তার মানে কি, বঙ্গবন্ধু একটা পর্যায়ে হোল নেশনকে একটা ছাতার নিচে নিয়ে এসছে, 6 দফা এবং 11 দফা। এবং এইটাতে অনেকটা তারা মানে এত বিশ্বস্ত হয়ে গেছে, এইটাকে ঘুরানো আর সম্ভব ছিল না। সাথে সাথে পরবর্তীতে যে ইলেকশনটা, সেই ইলেকশনটাকে এই ইউনাইটেড যে ফোর্স, আমার জানার ইচ্ছে হচ্ছে এই একটি কঠিন বিষয়কে তিনি একেবারে জনগণের কাছে নিয়ে গেলেন, যারা একেবারে হয়তো যারা একেবারে মাটির কাছাকাছি, লেখাপড়াও ভালো করে শেখেন নাই। উনি মনে প্রাণে এটা বিশ্বাস করতেন। হি ওয়াজ এ ডেমোক্রেট, উনি ডেমোক্রেট ছিলেন এবং মনে প্রাণে বিশ্বাস করতেন যে এদেরকে আমি যদি একসাথ করতে পারি আমার পক্ষে এটা করা সম্ভব, আমি একা পারবো না। এবং এটা আগেও কোনো সময় এই ইতিহাস, আমি আবার একটু আসবো আপনার কাছে পরে, সুযোগ সময় আছে আমাদের। আমি হারুন আবে আপনার কাছে আসি। আপনিও প্রসঙ্গ বলেছেন, ডক্টর জামাল উদ্দিনও বলেছেন যে সবাই কিন্তু বঙ্গবন্ধুর সাথে ছিল না। এমনকি বঙ্গবন্ধুর সময়কার যারা প্রগতিশীল রাজনীতির ছিলেন, রাজনীতির ধারায় ছিলেন, তারাও কিন্তু 6 দফাকে গ্রহণ করেনি। এটা কি ঠিক তো নাকি? এটা নিশ্চয়ই ঐতিহাসিকভাবেই সত্য যে যারা, এমনকি আওয়ামী লীগের মধ্যেও অনেকে গ্রহণ করেনি, এবং কি সে সময়ের যারা মৌলানা ভাসানীও 6 দফাকে সেভাবে গ্রহণ করেননি, যদিও পরবর্তীতে আন্দোলনের প্রবাহে তারা, সেটি আমি আসবো, মৌলানা ভাসানী প্রসঙ্গটা আমি 70-এ আসবো, 69-এর পরে। এইভাবে অনেকেই করেননি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে উনি সুনির্দিষ্টভাবে ধরে নিয়েছেন যে বাঙালির যদি অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে হয়, বিশেষ করে পশ্চিম পাকিস্তানি শাসন গোষ্ঠীর বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়, সাধারণ মানুষকে এই ডিসপ্যারিটির ব্যাপারটা, এই অত্যাচার অবিচারের ব্যাপারটা, আপনি যেটাকে বললেন যে অর্থনীতিটাকে জনমানুষের কাছে খুব গ্রহণযোগ্য যে করতে পারলেন, এটা এমনভাবে করলেন যে প্রতিটা একজন রিকশাওয়ালাও বুঝতে পারলো যে পাকিস্তানের লোক আমাদের এইভাবে শোষণ করছে, একজন আমাদের মুক্তি দরকার বুঝতে পারলো আমাদের শোষণ করছে, ফ্যাক্টরির লোকরা বুঝতে পারলো শোষণ করছে। এটা জনগণের ভাষায় কথা বলে, জনগণের মাধ্যমে। এবং তখন অস্বীকার করা যাবে না, ইত্তেফাক পত্রিকার ভূমিকাটা তখন একটা বড় ভূমিকা ছিল 69-এর গণ আন্দোলনের আগে দিয়ে 6 দফার ইয়েতে। এবং কিছু কিছু কাগজ তো আমি বলবো যে তারা যে ব্যাপক জাতীয়তাবাদী, অনেকের সমালোচনার মুখরও ছিল অনেক কিছু। আজাদ পত্রিকা এখনও খুললে দেখা যাবে, এবং পাকিস্তান অবজারভার পত্রিকা আমরা দেখেছি, দৈনিক পাকিস্তান, এগুলো মর্নিং নিউজ, এগুলো আমরা জানি। কিন্তু এই সব কিছু ছাপিয়ে গণমানুষের এটাকে এমনভাবে গ্রহণ করলো 6 দফাটাকে যে এটা একটা মুক্তির সনদ হয়ে দাঁড়ালো। এবং এর উপর ভিত্তি করে বঙ্গবন্ধু
সামনে অগ্রসর হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুতে পরিণত হলেন, এবং যে ব্যাপক সংখ্যক মানুষ এর পেছনে র্যালি করলো, রাউন্ড করলো, তারা আলটিমেটলি 69-70 হয়ে 1971-এর ময়দানে আসলো। এই অভিযোগে কি উঠেছিল নয় কি যে সাম্রাজ্যবাদের হয়ে তিনি 6 দফা দিচ্ছেন, এরকম তো অভিযোগ উঠেছিল। সে প্রসঙ্গে আমরা আজকে যাব না। হ্যাঁ, এই কারণ ধরনের তারাই পরবর্তীতে এসে বঙ্গবন্ধু রাজনীতির সাথে যুক্ত হয়েছে। 69-এর গণ আন্দোলন, আপনি 69-এর গণ আন্দোলনের কথা বলছিলেন, 6 দফা আপনিও বলেছেন জামালউদ্দিন সাহেব, 6 দফা 69-এর ছাত্র জনতার 11 দফার মধ্যে ইয়েস এমবেডেড, এটা মানে এটাও কমপ্লিমেন্টারি। এইটাও একটু বলেন। ছাত্র সমাজের যে 11 দফা, সেই 11 দফা যখন দিল, পরবর্তীতে বঙ্গবন্ধু মানে এটাকে ইলেকশনের এজেন্ডা হিসেবে দুইটাকে মার্জ করে একটা, যেমন আপনার ওই যে বললো যে সোনার বাংলা শ্মশান কেন, এই যে পোস্টারটা, এই পোস্টারটা একটা বুলেটের মতন কাজ করছে, বুলেটের মতন কাজ করছে। এবং তখনকার লোক তো অত শিক্ষিত ছিল না, তারপরেও ছাত্র সমাজ এটার সাথে জড়িত হওয়ার কারণে এরা তাদের মা বা পশ্চিম পাকিস্তানে চাকরি করত, ইভেন আমাদের আত্মীয়স্বজন এরা পশ্চিম পাকিস্তান থেকে আইসা আপনার এখানে, তারা ছুটিতে আসি, এদেরকে বুঝাইতো যে এরকম ওদের সাথে আমাদের সাথে যে ডিফারেন্স, মানে ফ্যাসিলিটিগত দিক থেকে, সেই সমস্ত বিষয় সুযোগ সুবিধার দিক দিয়ে আমরা অনেক বৈষম্য। ওরা ওখানে চাক্ষুষ দেখছে, এখানকার কৃষক তো আর যাইয়া দেখে নাই, এটা তো পেপারে দেখতেছে। কিন্তু উনাদের ছেলেমেয়েরা ওখানে যারা চাকরি করত, তারা পাকিস্তান আমলে দেশে ছুটি নিয়ে এসে এই আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, কাজ করে মানুষকে বুঝাইছে যে আমি করাচিতে চাকরি করতাম, আমি রাওয়ালপিন্ডিতে চাকরি করতাম, আমি লাহোরে চাকরি করছি, সেখানকার যে অবস্থা আর আমাদের এই অবস্থার মধ্যে রাত্রে দিনই বাস কম। এই যে বিষয়টা মানুষের মধ্যে স্প্রেড করলো খুব তাড়াতাড়ি। এখানেও তাহলে বলতে হয় যে বঙ্গবন্ধুর এক ধরনের সফলতা, সাকসেস স্টোরি, সব এবং বাঙালিকে একসাথে উনি যে আপনার জাতির পিতা হয়েছেন, এটা তো এমনি হয় নাই। সেটা হলো যে আপনার হি কুড ভিজুয়ালাইজ যে, এবং এই যে ভারতের এই অঞ্চলে ইস্ট পাকিস্তান, যে ইস্ট পাকিস্তানটা যদি বাংলাদেশ হয়, এটা একটা বিস্ময়, সাগরের পাড়ের দেশ। এখন যে বাংলাদেশে যে উন্নতি দেখছেন, এই উন্নতি আরও বেশি হবে। এটা লিডারশিপের, অনলি লিডারশিপের প্রবলেম। আমাদের এই যে লিডারশিপে এখন যে লিডারশিপ আছে, এনারা যেভাবে কাজ করছে, যে সাহসী দেখাইছে ওনার মেয়ে, সেই দুঃসাহসিক যদি মানে আপনার অ্যাটেম্প নিতে পারে, তাহলে বাংলাদেশ কুড বি দি, এই সাউথ এশিয়ার ভিতরে সবার আগে ধনী দেশ হবে। এটুকু আপনার সাথে আমরা সহমত পোষণ করছি এবং প্রত্যাশাও করি এবং আমরা বিশ্বাসও করি, অবশ্যই আপনার কথা সত্যি হবে। আমি আবার হারুন হাবিবের কাছে আসি। 1965 সালের পাকিস্তান ভারত যুদ্ধের কথা বলেছেন, যেখানে কিন্তু প্রমাণিত হয়েছিল যে এই ভূখণ্ড একেবারে অরক্ষিত ভূখণ্ড। বঙ্গবন্ধু সেটা বলেছেন বারবার করে, সেটাকেও কিন্তু পাকিস্তানের অপরাধ হিসেবে দেখেছে, দেখেছে। এবং একই সময় আপনি জানেন যে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টির চেষ্টা করেছিল পাকিস্তান সরকার, যদি আমি মিথ্যা না বলে থাকি। না, 1965 সালের যুদ্ধের পর, যুদ্ধের আগে থেকে শুরু হয়েছে। দেখেন, পাকিস্তানি রাজনীতির এই 24 বছরে ভারত বিরোধিতা বা একটা ঘৃণার ব্যাপারটা, এটা সবসময় ব্যবহার করা হয়েছে। এই অস্ত্রটি শুধু আমরা অনেকেই যারা মানে মুক্তিযুদ্ধের মাঠ পর্যায়ে ছিলাম, তারাই শুধু দেখিনি, এবং পাকিস্তানি রাজনীতি প্রথম থেকে শুরু করে এটা করেছে। এবং যখনই দেখা গেছে যে পূর্ব পাকিস্তানের মাটিতে, এমনকি পাকিস্তানের মাটি, অন্য ওই পাকিস্তানের মাটিতেও যখন কোনো আন্দোলন দানা বেঁধেছে, সামরিক শাসন বিরোধী যখন কোনো মানে গণ আন্দোলন তৈরি হয়েছে, একটা ক্যাম্পেইন তৈরি হয়েছে, এটাকে নস্যাৎ করার জন্য এখানে একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে। এবং এই দাঙ্গা বাঁধিয়ে পক্ষান্তরে যে ভারত মূলত এটার জন্য এই জন্য ভারতের কারসাজিতে করা হচ্ছে। কাজেই 1965 সালে যখন এই সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হলো, যখন ভারত পাকিস্তান 17 দিনের বোধহয় সেই যুদ্ধটা ছিল, যুদ্ধের সময়, তো সেই যুদ্ধে এই চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু একটা আমাদের এই পূর্ব পাকিস্তানের এনভায়রনমেন্টে একটা মানে তাৎপর্যপূর্ণ পরিস্থিতি লক্ষ্য করি।
সাম্প্রদায়িক দাঙ্গাকারী যারা দাঙ্গা বাঁধায় তাদের বিরুদ্ধে একটা অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের মানুষরা কিন্তু রুখে দাঁড়িয়েছিল, এবং বাঙালি রুখিয়া দাঁড়াও, পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও, বঙ্গবন্ধু ছিলেন উদ্যোগেই সেখানে এমনকি পুরনো ঢাকার সাধারণ লোক থেকে শুরু করে তারা রাস্তাঘাটে নেমে এসেছিল। কাজেই আমরা সবসময় পাকিস্তানিদের এই কৌশল সফল হয়েছে ভাববার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, একটা জেনারেশনের একটা বড় অংশ প্রতারিত হয়েছে এবং তারা সাম্প্রদায়িকতা দিক থেকে গেছে আর কি, কিন্তু এর প্রতিরোধও ঠিক তেমনি ছিল। 6 দফাকে বলা হয় তখনই বলা হয়েছিল যে বাঙালির স্বায়ত্তশাসনের দাবি, জি, স্বাধীনতা সংগ্রাম। কিন্তু এটাও উনি কিন্তু সিস্টেমেটিক্যালি করছে। এমন সব দাবি ওর মধ্যে আসে যেটা কিন্তু আপনার পুরা মানলে এটা স্বায়ত্তশাসন আর থাকে না, তখন স্বাধীন হয়ে যায়। যেমন আপনি বললো যে 2 দেশে 2টা মুদ্রা, এইটা একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, এবং সেখানে এটা দিয়ে রেখে দিল। এখন ধরেন আপনার যদি একই দেশে 2টা মুদ্রা হয় তাহলে তো আপনার এমনিই অনেকটা স্বাধীন হয়ে যেতে চায়, এটা তো স্বায়ত্তশাসনে থাকে না। প্রথমে স্বায়ত্তশাসন, পরবর্তীতে মূল লক্ষ্য ওনার ছিল স্বাধীনতা অর্জন, এবং সেই স্বাধীনতা অর্জনের উপায় হিসেবে স্বায়ত্তশাসন প্রথম দিকে হয়তো একটা প্রায়োরিটি। হারুন হাবিব বলছিলেন যে 65 যুদ্ধে ভারত যুদ্ধের পরে অরক্ষিত হয়ে গেল, বঙ্গবন্ধু যেটা বারবার বলেছেন, তখন তিনি কিন্তু আঞ্চলিক সেনার প্রয়োজনীয়তার কথা বলেছেন। হ্যাঁ, ইয়েস, মালয়েশিয়া এখানকার যে সোলজার আমার এখানে নিরাপত্তা থাকবে কিভাবে? আমার তো বর্ডার যে মানে পুরা যে ইন্ডিয়ার সাথে যে বর্ডার, সেই বর্ডার আমি কিভাবে মেনটেন করব? আমার তো সেই ডিফেন্স ফোর্স এখানে নাই, এবং সেটা তো 71 সালে যুদ্ধের সময় সেটা প্রমাণ হয়েছে। কিন্তু প্রমাণ হলো কিভাবে? যখন ইস্ট পাকিস্তানে রিভল্ট করলো, বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করলো, তখন তো তারা কিন্তু এটা প্রমাণিত হয়েছে, ওনার যে ধারণা, সেই ধারণাটা প্রমাণ হয়েছে 71 সালের যুদ্ধের সময়। যুদ্ধ যখন শুরু হয় তখন আপনার কিন্তু এই সীমান্ত তারা তো রক্ষা করতে পারে নাই বলেই তো তারা পরাজিত হয়েছে। এবং যুদ্ধের সময় যে মানে বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান, ভৌগোলিক এবং এখানকার যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন, আমি যদি ভুল না করে থাকি 6 দফায় বিদেশের সাথে যে আলোচনা চুক্তিগুলো পাকিস্তান সরকার করত, বঙ্গবন্ধু কিন্তু সেখানেও বলেছিলেন বোধহয়, সেখানে আমাদের একটা ভূমিকা থাকতে হবে। অবশ্যই প্রদেশের ভূমিকা থাকতে হবে, এবং সেক্ষেত্রে আমার ব্যাপারে আপনি চুক্তি করবেন অন মাই বিহাফ, তাহলে আমি জানবো না এটা কিভাবে হয়? তাহলে এটাই তো অনেকটা স্বায়ত্তশাসনের দাবি, এটা তো স্বায়ত্তশাসনের দাবি। যেমন ইংল্যান্ডে ইংল্যান্ড, ওয়েলস, কিন্তু স্কটল্যান্ডে আলাদা পার্লামেন্ট আছে, ওয়েলসে আলাদা পার্লামেন্ট আছে। কেন? ওটা তো তারা ওই ডেমোক্রেটিক ভ্যালুর ভিত্তিতে। সেটা তো এখন আমাদের কাছে সাধারণ লোকের কাছে প্রশ্ন যে স্কটল্যান্ড ক্রিকেট টিম ওয়ার্ল্ড যাচ্ছে, আয়ারল্যান্ড ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, তাইলে তখনই আপনার কথাগুলো আপনার মানে ওই সময় এটা উনি কিন্তু এগুলো সব জানার পরে হি স্কেচড যে কোন লাইনে সে যাবে এবং কাদেরকে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, কোন সময় কোন জায়গায় কী করতে হবে, সব কিছু কিন্তু উনি মানে ওনাকে যখন জেলে নেয় এই 26শে মার্চ, তখন রাতে, তো এরপরে উনি যখন জেলে গেলেন, জেলে যাওয়ার আগে তো পুরা ব্রিফ লোকজনকে দিয়ে গেছেন না? পুরা ব্রিফ দেওয়ার মধ্যে আমি একটু চলে আসি, প্রায় আমাদের শেষের দিকে চলে এসেছি। তো আমরা 69-এর গণ আন্দোলন, বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র বলা হতো, আমরা যেটাকে মানতে চাই না, আগরতলার মামলা থেকে মুক্তি দিতে বাধ্য করা হলো ছাত্র জনতার দাবিতে, সেটাও কিন্তু ফেব্রুয়ারি মাস। এবং বঙ্গবন্ধুকে আমাদের রেসকোর্সে, তৎকালীন রেসকোর্স এখন সরোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো। এবং তারপরে আপনি বলছিলেন 70-এর নির্বাচনে এই যে দক্ষিণ অঞ্চল যে জলোচ্ছ্বাস 10 লক্ষ লোক মারা গেছিল বলা হয় 12ই নভেম্বরের ইসে, তখন কিন্তু মৌলানা ভাসানী একটা কথা বলেছিলেন, যেটি তখনকার দিনে পূর্বদেশ পত্রিকায়
এই যে পাকিস্তানি রাজনীতিবিদদের ছবি দিয়ে মৌলানা ভাসানীর একটা আঙুল তুলে বলেছিলেন এরা কেউ আসেনি, ওরা কেউ আসেনি। মনে আছে কিনা? আচ্ছা, আইয়ুব খান সাহেব তখন এহিয়া খান ছিল, তিনি কিন্তু আসেননি, তারপরে পরে আসে। এবং তখন বঙ্গবন্ধু নিজে নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে লঞ্চ ভরে ভরে রিলিফের নিয়ে গেছেন, তিনি ওখানে রিলিফ দেওয়ার জন্য নিজে চলে গেছেন। মানে নির্বাচন আমার পরে, আগে মানুষ বাঁচাতে, মানুষকে খাওয়াতে হবে। যাক, সেটা না, আমি আপনার প্রসঙ্গ, আপনি এসেছিলেন একবার যে 70-এর নির্বাচন এবং পরবর্তীতে 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেখানে ওই যে 6 দফার কথা বলেছিলাম যে সাঁকো তৈরি করে দিলাম স্বাধিকার থেকে স্বাধীনতার, এইসব মিলিয়ে যদি শেষ দিকে কিছু কথা বলেন আপনি। আসলে 6 দফাটা আমরা বারবারই বলেছি এবং এটাই ঠিক যে এমনি মিলিয়ে 6টা বিভিন্ন দফা হলেও মূলত এটার অর্থ কিন্তু পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্ত সাধন, মানে পূর্ণ স্বাধীনতাই একদিকে বলা যায়। শুধুমাত্র ডিফেন্সটার এই বাদ দিলে পরে আর বাকি সবগুলোই তো মানে বৈদেশিক নীতি বাদ হয়। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে এইরকম একটা পাকিস্তান ধ্বংসকারী, পাকিস্তানের ভিত্তিতে নাড়া দিতে পারে, উপড়ে ফেলতে পারে, এইরকম একটা প্রস্তাব কিন্তু পাকিস্তানের মাটিতে বসে দিয়েছেন এবং সেখানে ইনি আলোচনা করেছেন এবং পরবর্তীতে আবার ঢাকা ফিরে এসে এর একটা ব্যাপক প্রস্তুতি উনি গ্রহণ করেছেন। ফলে দেখা যায় যে তার পরিকল্পনা, তার সাহস এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা এবং তার যে কষ্টসাধ্য পরবর্তী যে জীবন, যা অত্যাচার তিনি সহ্য করেছেন, সব কিছু মিলিয়ে তিনি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের প্রাথমিক ভিত্তির যে সেতুটা উনি দিয়েছিলেন, সেই সেতুকে শুধু দিয়েই যান নাই, সেটাকে মানুষ যেন তাতে অগ্রসর হতে পারে পদে পদে। আমরা জানি যে 6 দফার সাথে পরিপূরক হিসেবে ছাত্র সমাজের 11 দফা আসলো। সব কিছুকে নিয়ে ইনি আস্তে আস্তে 69-70 পর্যন্ত এসছেন এবং 26শে মার্চ 1971 যখন পাকিস্তানের শাসকেরা এবং সৈনিকেরা অতর্কিতভাবে আলোচনার মধ্যেই 25 তারিখে যখন গণহত্যা শুরু করলো ঢাকার বিভিন্ন অংশে, নির্বিচারে বাঙালি হত্যার চেষ্টা করলো, তখন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন 25শে মার্চের রাতে, শেষ রাতে, 26শে মার্চের মার্চে করলেন। এবং এই যে পুরো ব্যাপারটাই দেখা যায় একটা আর্কিটেক্টের মতো কাজ। উনি 1966 সালে যে মানে স্থাপত্যটা সৃষ্টি করেছিলেন, যে পরিকল্পনার রূপরেখা তিনি নিয়েছিলেন, সেই রূপরেখাই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রকে 1971 সালে মুক্তিযুদ্ধের মাঠে নিয়ে। ধন্যবাদ আপনাকে। এবং যে বিষয়টিকে অনেকে অবিশ্বাস করতো, মানতো না, ছেড়ে গেছে ওনাকে, সেটি কিন্তু সত্যে পরিণত করে দিলেন 71 সালে। আমি সামান্য কথায় আপনার কাছ থেকে শুনবো যে 6 দফার, বর্তমানে 6 দফার প্রয়োজনীয়তা নেই কি? অবশ্যই আছে। এখনো তো 6 দফার দর্শন কাজ করছে, অবশ্যই কাজ করছে। এই ব্যাপারে যদি আপনি খুব অল্প, এটা উনি ইনইকুয়ালিটির বিরুদ্ধে ফাইট দিয়েছিলেন। ওনার সেই ফাইটের রেজাল্ট হলো যে উনি 6 দফা প্রণয়ন করেছেন। এটা হলো পদ্ধতি। এই পদ্ধতিতে ইনইকুয়ালিটিটাকে, বৈষম্যটা যেটা, আমি এটা কমাইতে পারবো, সেটা সম অধিকার সব কিছু, সব ব্যাপারে। এবং সেই ক্ষেত্রে সেই বৈষম্য এখনো কিন্তু বাংলাদেশে বিদ্যমান, এলিমিনেট হয় না। সেটার জন্য তো বঙ্গবন্ধুর কন্যাই এখনো, হ্যাঁ, উনি চেষ্টা করতেছেন এখনো। এটা একটা তো বিরাট ব্যাপার, মানুষের অর্থনৈতিক মুক্তি। এক জাতীয় অর্থনৈতিক যদি আপনি প্রবলেম সলভ করেন, আরেক অর্থনৈতিক প্রবলেম সৃষ্টি হয়। শিক্ষাটা শেষ করলেন, স্বাস্থ্যের ব্যাপারে আসলো, স্বাস্থ্য হলো, তারপরে হলো যে হায়ার এডুকেশনে ভালো করা, তারপরে তাকে টেকনোলজি, এখনকার চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথে যে মিলায়া আপনাকে যে চলা, সেই চলার পথেও কিন্তু যে পথ রচনা, সেই রচনার কাজও কিন্তু তৈরি করে দিতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ, এবং অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে, এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যে আজকে আমাদের অনুষ্ঠানে ছিলেন। প্রিয় দর্শক, শেষ করছি নিটোল টাটা 21-এর রাত। আজকের বিষয় ছিল 6 দফা বাঙালির মুক্তির সনদ, এবং আজকে শুরুতেই বলেছিলাম একটি রূপান্তরিত, একটি বিশেষায়িত স্টুডিওতে আমরা আমাদের অনুষ্ঠান করেছি, এবং সেটি আপনি বলেছি যে আমরা নতুন আঙ্গিকে এবং সমস্ত রকমের আনুষঙ্গিক বিষয় নিয়েই যাত্রা শুরু করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি শেষ করছি কিছুটা লিখিত জায়গা থেকে, আমি নোট করেছি সেটা বলছি। 6 দফার দাবি কিন্তু শেষ পর্যন্ত 1 দফায় দাবিতে রূপান্তরিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়েছিল, যেটি আমাদের আলোচকরা বলেছেন। ইংল্যান্ডের মানুষের মুক্তি সনদ ম্যাগনা কার্টা আজ 800 বছর পরেও সে দেশের গণমানুষের অধিকারের রক্ষা কবচ হয়ে টিকে আছে। তেমনি শেখ মুজিবের 6 দফাও স্বাধীন ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশের রক্ষা কবচ হয়ে টিকে আছে, টিকে থাকবে। এবং আমার মনে হয় সেখানে আমাদের প্রত্যয় বা আস্থার কোনো ঘাটতি নেই, কারণ বঙ্গবন্ধুর কন্যা, যেটি আমাদের আলোচকরা বলেছেন, যে বৈষম্য দূরীকরণের জন্যে, নিপীড়ন দূরীকরণের জন্যে, সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্যে একই রকমভাবে কাজ করে যাচ্ছেন। ভালো থাকবেন। নিটোল টাটা 21-এর রাত থেকে আগামীতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।